দেশ থেকে বেরিয়েছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। একটা সলিলদার মানে ওই পুরো মেমোয়ার্স এর কালেকশন, হুম। ওটার নাম জীবন উজ্জীবন এবং। আচ্ছা, নোট করে রাখলাম আমি। হ্যাঁ। এটা দিয়েছে, এডিটেড বাই প্রিয়দর্শী। আর ওর প্রতিক্ষণে খানিকটা সিরিয়ালাইজ একটা বেরিয়েছিল, আরো কয়েকটা বেরিয়েছিল, সবটা সিলেক্ট করে ইটস এ বিগ বুক। তো আচ্ছা তার মধ্যে ডিসলিউশনমেন্ট উইথ দ্য পার্টির নান অ্যাক্টিভিটিস নিয়ে ওর খুব ক্লিয়ারলি বলা আছে, এবং সেখানে কোথাও ইটস এ লং মেমোয়ার, পুরো জীবনের কথাই লিখছে, নিজেই লিখছে। তো সেখানে কিন্তু কোথাও স্ট্রাইক ফ্রম দ্য কমিউনিস্ট পার্টি কোথাও লেখা নেই। আচ্ছা আচ্ছা। আর প্রিয়দর্শী ওর ওর অন্য মেটেরিয়াল ইত্যাদি ঘেঁটে সেন্সেটি নিয়েও কাজ করছিল। ঘরে ফেরা ঝড়ের পাখি এই বলেও একটা বই লিখেছে, তার মধ্যে অনেক মেটেরিয়ালস যেগুলো ওই সলিলদার এই ডকুমেন্টস ঘাঁটতে ঘাঁটতে পেয়েছে, সেগুলো দিয়ে একটা অ্যানালিসিস করেছে। সেটা ওর রিডিং অফ সলিল চৌধুরী, কিন্তু জীবনটা একেবারে সলিলদা নিজে যা লিখেছিলেন সেটা পুরো কালেকশন। হ্যাঁ, একটা জিনিস সেটা হচ্ছে ওই হেমন্ত বাবু যখন সলিল চৌধুরীর গানগুলো রেকর্ড করছেন, মানে সেটা ওই 49-এ প্রথম গায়ের বধূ হচ্ছে, তারপর একে একে আরো তো অনেক করছেন। তো হেমন্ত বাবু, আমি একটা তো পাওয়া যায় যে উনি একটা বোধহয় খুব ব্রিফ পিরিয়ডের জন্য আইপিটি এর সদস্য ছিলেন বোধহয়, হেমন্ত মুখোপাধ্যায়। সকলেই ছিলেন তখন। কিন্তু আমার যেটা ইন্টারেস্টিং লাগে সেটা হচ্ছে এরা কি মার্ক্সবাদী বিশ্বাস করতেন, মানে মার্ক্সবাদী বিশ্বাস নেসেসারিলি মার্ক্সবাদের সঙ্গে আইপিটি এর সেই রকম ডিরেক্ট সম্পর্ক কিন্তু ছিল না। আচ্ছা। আইপিটি ওয়াজ অ্যাবসলিউটলি একটা মানে লেফট ওরিয়েন্টেশন ছিল, এবং দ্য লেফট ওরিয়েন্টেশন ওয়াজ মোর গ্লোবাল ওরিয়েন্টেশন, বিকজ দ্যাট ওয়াজ ইট গ্রু আউট, মানে দি হোল আইপিটি বা কালচারাল লেফট যেটাকে আমি বলি অন্তত এখন, কালচারাল লেফটের বিগিনিংটা কিন্তু হয় Second World War in 1942 when the Soviet Union is attacked by Hitler's Germany, এবং তখন দি ওয়ার্ল্ড কমিউনিস্ট মুভমেন্ট তারা একটা কল দেয় যে পৃথিবীর বিভিন্ন দেশে, particularly in the colonial countries, যেখানে অ্যান্টি colonial movements হচ্ছে, সেইখানে if the government of the country, the ruling government, তারা যদি ফ্যাসিজমের এগেইনস্টে গ্লোবাল ওয়ারে পার্টিসিপেট করে, তাহলে temporarily keep your freedom movements, the nationalist movements in abeyance. And because fascism is the greater enemy. এবং সেইখানে the Communist Party naturally, when it took that stand in India also, India নিচ্ছে, তখন they are isolated from the nationalist movement. মানে traitors, etc. etc. আপনার দাদাও যে কারণে যুদ্ধে গিয়েছিলেন? দাদা নয়, দাদা। হ্যাঁ, আপনার দাদা। হ্যাঁ, আমি সেটাই বলছি, করুণা বন্দ্যোপাধ্যায়ের স্বামী। হ্যাঁ। একটা শেষ প্রশ্ন করছি আমি, সেটা হচ্ছে যে আপনি তো এটা বলেছেন অনেকবার যে ওই সুচিত্রা মিত্র, দেবব্রত বিশ্বাস এরা যেভাবে রবীন্দ্রসঙ্গীতকে মাঠে ঘাটে গাইতেন জনসমাবেশে, তো এটা আমার একটা মানে আমি যতদূর জানি দেবব্রত বিশ্বাস তো কমিউনিস্ট ছিলেনই, এবং মানে ঈশ্বরে বিশ্বাস করতেন না। সুচিত্রা মিত্র তাই ছিলেন। এবং এটা আপনি কখনো ওদেরকে জিজ্ঞাসা করেছেন যে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথ তো একজন চূড়ান্ত আস্তিক মানুষ ছিলেন, ঈশ্বরে বিশ্বাস ছিল, এটা কোথাও ওদের বিরোধ হয়নি একজন নাস্তিক মার্ক্সবাদী হয়ে রবীন্দ্রসঙ্গীত? বিরোধ হয়নি আরো এই কারণে যে মনে রাখবেন যে 1930-তে কিন্তু রাশিয়া চিঠি লিখছেন রবীন্দ্রনাথ। আচ্ছা। এবং সেখানে লিখছেন, খুব ক্যাটেগরিক্যালি লিখছেন যে আমার তীর্থযাত্রা এখানে সম্পূর্ণ হলো, এবং ক্যাটেগরিক্যালি এন্টায়ার রাশিয়া চিঠি টেক্সট। আচ্ছা। সেটা হচ্ছে কিন্তু যে এইটা আমি চেয়েছিলাম, মানে উনি যে সমাজ ব্যবস্থা দেখছেন সেটা উনি এক্স্যাক্টলি। হ্যাঁ, এবং সেটা ক্রিটিকও আছে যে এটার মধ্যে একটা পসিবিলিটি আছে যে এটা কোথাও একটা টোটালিটেরিয়ান জায়গায় যেতে পারে, সেই ক্রিটিকও আছে। সেই ক্রিটিকও আছে তার মধ্যে। রাশিয়া চিঠি দ্য ফ্যান্টাস্টিক টেক্সট, কিন্তু সেটা লিখছে যে এইখানে আমার জীবনের তীর্থযাত্রা সম্পূর্ণ হলো, কারণ এইখানে দ্য ডিভাইড বিটুইন দ্য পুয়ার এন্ড দ্য রিচ, সেইটাকে তারা অ্যাড্রেস করছে, সেইটাকে তারা চ্যালেঞ্জ করছে, দিয়ে একটা এগালিটেরিয়ান সোসাইটি তৈরি করার কথা, এবং এইভাবে কাজটা করছে। আমি মানুষকে মিট করছেন, ইত্যাদি। বুঝতে পারছি। তাই রবীন্দ্রনাথের মানে 42-তে, এবং যখন ফ্যাসিজমের মানে একদিকে ফ্যাসিজম, শুধু ফ্যাসিজম না, মানে যখন
সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে যাচ্ছে, মানে আমরা এত দূর থেকে দেখছি, বাট থিঙ্ক অফ দিস পার্সনস হু আর রাইট দেয়ার, যে মানে যুদ্ধ শেষ হয়ে গেছে, মানে জার্মানি জাপান হেরে গেছে তখন, দেন দি অ্যাটমিক এক্সপ্লোশনস, হুম। মানে এই ব্যারিটি হচ্ছে যখন, হ্যাঁ। তখন ন্যাচারালি অন্তত সেই সময় the Soviet cause, the communist cause, that offers an ideal. হ্যাঁ। Maybe an utopian ideal, but an ideal. ঠিক আছে, এটা একটা পসিবিলিটি। হ্যাঁ। এবং রাশিয়া কিন্তু ওইভাবে মানে হিটলারের ওই রকম অ্যাটাককে ফেস করছে, তারা লিবারেট করছে অন্য দেশগুলোকে, পরে হোয়াট এভার হ্যাজ হ্যাপেন্ড। হুম। কিন্তু সেই হিস্ট্রিটা তো কেউ অস্বীকার করতে পারবেন, এবং দিস পিপল আর উইটনেসেস টু দ্যাট। দেবব্রত বিশ্বাস, সুচিত্রা মিত্র, আমরা তো এতদিন পর থেকে দেখছি, তারপরের দি ফল অফ দ্য সোভিয়েত ইউনিয়ন, দ্য ডিক্লাইন অফ দ্য সোভিয়েত কজ, সব আমরা লক্ষ্য করে এখন উই আর থিঙ্কিং ব্যাক। হুম। কিন্তু ওই মোমেন্টে, ওই সিচুয়েশনের মধ্যে, অফকোর্স দে আইডেন্টিফাই উইথ দ্যাট কজ। সেখানে কোথায় রবীন্দ্রনাথের সঙ্গে ওদের বিরোধ বাড়বে। আচ্ছা, না, কিন্তু ধরুন এরা তো যেভাবে বা আমরা এমনকি সেই বিখ্যাত প্রশান্ত মালনী বিষয়ে যে মারা যাওয়ার বোধহয় 2 দিন না 3 দিন আগে, হ্যাঁ ভালো করে কথা বলতে পারছে না, তখন জিজ্ঞেস করছে যে যুদ্ধের খবর কি, তখন হ্যাঁ, প্রশান্ত মালনী বলছেন যে সোভিয়েত জিতছে, তো বলেছেন যে আমার ওদের উপর ভরসা করে, আচ্ছা। ওরা তো জিতবেই। হুম। হুম। তো ওইখানে কোনো বিরোধের প্রশ্নই নেই, ওখানে মানে গড ইজ ভেরি মাচ। এবং আমি যেটা বলি যে মানে ওই ওই সময় থেকেই, মানে ওই সময় মানে লেট 40s যখন মানে দেবব্রত বিশ্বাস, সলিল চৌধুরী, সুচিত্রা মিত্র যখন ইন দ্য ফোর ফ্রন্ট অফ দ্য আইপিটি, হ্যাঁ। মানে দ্যাট মেমোরেবল। আমি কোনোদিন ভুলি না। এবং অনেকবার সেটা একটা ওকেশনে নয়, পাবলিক র্যালিজে যে দুটো ওই ফোল্ডিং চেয়ার ব্যাক টু ব্যাক রেখে তার উপরে হারমোনিয়াম রেখে সলিলদা হারমোনিয়াম বাজাচ্ছেন আর সুচিত্রা দি হোল সিরিজ অফ রবীন্দ্রসঙ্গীত গাইছেন, হ্যাঁ। যে শেষ করছেন কৃষ্ণকলি দিয়ে। কৃষ্ণকলি যখন শেষ হচ্ছে, সেখান থেকে সলিলদার সেই মেয়ে সলিলদা জয়েন করছে সুচিত্রা দিকে, and then they sing a whole suite of IPTA songs. আচ্ছা। পাবলিক র্যালিতে, ম্যাস র্যালিতে একাধিকবার এটা আমি শুনেছি। আচ্ছা। তো ওই পিরিয়ড থেকে ভাববার চেষ্টা করুন যে ওই তার মানে দি হরর অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দি হরর অফ দ্য কনসেন্ট্রেশন ক্যাম্প, সেগুলো রিভিউড হচ্ছে, হ্যাঁ। the atomic explosions of it. রবীন্দ্রনাথের যে আইডিয়া অফ বিশ্বভারতী এবং হিউম্যানিজম, সেটা ওদেরকে আকৃষ্ট। সেটা আকৃষ্ট করছে, বলবেন সেটা পারসিউ করছেন, যেটা আমি এখন ওই বারবার বলছি যে নৈবেদ্য যে কবিতাগুলো আছে হ্যাঁ। বা ন্যাশনালিজমের শেষে যখন উনি ওই নৈবেদ্য কবিতাগুলোকে ট্রান্সলেট করে দ্য সানসেট অফ দ্য সেঞ্চুরি লিখছেন, সেটা তো শুরু হয়ে যাচ্ছে মানে 1899। হ্যাঁ। নৈবেদ্যের কবিতাগুলো লেখা হচ্ছে মিড নাইট অফ 31st December 1899। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম শতাব্দীর সূর্য আজ। হ্যাঁ, ন্যাশনালিজম যখন 1916-এ বেরোচ্ছে, হ্যাঁ। ওই কবিতাগুলো তিনি ফ্রেশ ট্রান্সলেট করছেন করে দ্য সানসেট অফ দ্য সেঞ্চুরি বলে হ্যাঁ, হ্যাঁ, বইটা থেকে এটা অ্যাড আপনি করছেন। বলেছেন রক্তকরবী সম্পর্কে আলোচনা করতে গিয়ে এটা আপনি। So, ওই হোল লাইন অফ থিঙ্কিংটা থেকে কিন্তু উনি 1930-তে রাশিয়ার চিঠি লিখছেন, হুম। যাচ্ছেন সোভিয়েত ইউনিয়নে, রাশিয়ার চিঠি লিখছেন, হুম। বিরাট লেখা, অতগুলো চিঠি কোনো একটা দেশ থেকে গিয়ে উনি কখনো লেখেননি। হ্যাঁ। সো ওই ট্রেডিশনটা কিন্তু চলে আসছে, এবং সেটা যখন রবীন্দ্রনাথ 41-এ মারা যাচ্ছেন, হ্যাঁ। 45 end of the war, the whole exposure of the horrors of the concentration camp, সেটা তো 45-এর পরে জানা গেল। হ্যাঁ। যখন লিবারেটেড হচ্ছে তখন ইউ সি দ্য কনসেন্ট্রেশন ক্যাম্পস, and তারপরে অ্যাটমিক এক্সপ্লোশন, এই হোল এক্সপিরিয়েন্সটা। তারপরে আমরা 48-49 মানে এর ডিরেক্ট উইটনেসেস অফ দিস হোল ইউনিভার্সাল থিং, সুচিত্রা মিত্র, দেবব্রত বিশ্বাস, সলিল চৌধুরী। অবভিয়াসলি তার হোল ইম্প্যাক্ট একটা ভাবুন। এবং তার সঙ্গে রবীন্দ্রনাথ ভীষণভাবে জড়িয়ে, বিকজ রবীন্দ্রনাথ একটা সময় হ্যাজ মানে fallen in kind of fascination with Mussolini. মুসলিনি, ইয়েস, হ্যাঁ, প্রচুর বইও পাঠিয়েছিলেন বিশ্বভারতীর জন্য। That's all documented. সেখান থেকে বেরিয়ে এসে কিন্তু 1932 উনি ওই পজিশন নিচ্ছেন, রাশিয়ার চিঠি। ওকে। এবং স্পেনে প্যাসিজমকে কন্ডেম করে স্টেটমেন্ট দিচ্ছেন, ওগুলো হচ্ছে পাবেন। রক্তকরবী তো রয়েছে একটা, রক্তকরবী তো রয়েছে ওই রকম একটা টেক্সট। সেটা 1923-24-এ লিখছেন, 1 বছর ধরে।
হ্যাঁ। immediately after his হুম। experience and his engagement with fascism. হ্যাঁ। স্যার একটা জিনিস সেটা হচ্ছে ওরা যে রবীন্দ্রসঙ্গীত গাইছে মানে একটা তো এটা তো ফ্যাক্ট যে রবীন্দ্রনাথের গান মানে আমার তো এটা মনে হয় এখন সাধারণ মানুষ খুব একটা তো পেনিট্রেট করেনি মানে ডিড ইউ থিঙ্ক দ্যাট ইট নিশ্চয়ই। এলিয়েনেট দ্য মাসেস মানে এই যে গ্রামে গঞ্জে গিয়ে সাধারণ মানুষের সামনে গাইছে রবীন্দ্রসঙ্গীত তারা কতটা বুঝছে বা ইনফ্যাক্ট আমি বলছি ইন জেনারেল যে এই যে কালচারাল মুভমেন্ট মানে আজকে কিন্তু গ্রামে গঞ্জের মানুষ কিন্তু নবান্ন সম্পর্কে জানে না। না, এটা কি মনে হয় আপনার একটা ব্যর্থতা মনে হয় যে এটা একটা কোথাও এলিট মুভমেন্ট হয়ে গেছে বা একটা খুব শিক্ষিত শ্রেণীর মধ্যেই একটা কনফাইন রয়েছে বা ছিল পুরো ব্যাপারটাই? না, একটা হচ্ছে যে হঠাৎ আহ, শিক্ষিত শ্রেণী কিছু লোকজন একেবারে গ্রামের ইন্টিরিয়ারে কালচারকে নিয়ে যাবে, তার টেস্টকে পাল্টে দেবে ইন 2 or 3 years, এটা তো ঘটে না। না, সম্ভব নয় প্র্যাকটিক্যালি। এবং এবং আরেকটা হচ্ছে, আরো একটা জিনিস মনে রাখুন, যে যখনই উই স্পিক অফ একটা মানে একটা খুব বড় ওয়াইড স্প্রেড, মানে সেটা নানা লেয়ার্সে চলে গিয়ে একটা কালচারাল মুভমেন্ট ছড়িয়ে যায়, একটা কালচারাল অ্যাওয়ারনেস ছড়িয়ে যায়। আপনি কি বলবেন যে the entire experience of the Bengal Renaissance তো গ্রামে গঞ্জে পৌঁছয়নি, কোথাও পৌঁছয়নি? না, কে রামমোহনের কথা জানতো? না জানতো না, একদম একদম ঠিক। কে রামমোহন বিদ্যাসাগরের কথা না জানতো? জানতো না। কোথায় জানতো? এবং উচ্চ বর্ণের মধ্যে সীমাবদ্ধ সেটাও। উচ্চ বর্ণ শহর, বর্ণ হ্যাঁ। ছেড়ে দিন, শহর। হ্যাঁ, শহর। নগরে হয়তো শহরে হয়তো নিম্ন বর্ণকে মানে এফেক্ট করেছে, টাচ করেছে। শহরে উচ্চ বর্ণ নিম্ন বর্ণের বিভেদ কম ছিল, কম ছিল, ঠিক, একদম একদম। রিলেটিভলি কম ছিল, ছিল না বলছি না, কম ছিল নিশ্চয়ই। কারণ একটা অ্যাওয়ারনেস, একটা কালচারের একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে ইত্যাদি। এই but these were in the 60s. সেটা এই ক্ষেত্রে তাই হয়েছে, এই ক্ষেত্রেও তাই হয়েছে। যে যখনই একটা কোনো মানে দি কমন লেভেল অফ দ্য মানে এখন ধরুন কি বলবেন যে রাইট এট দিস মোমেন্ট, মানে যেভাবে উইথ দিস মানে ডেলিবারেট স্টেট মানে ডিক্টেটেড রিভাইভাল অফ অবস্কিউরান্টিজম অ্যান্ড এইগুলো শুরু হচ্ছে এবং এগুলো এত দ্রুত ছড়িয়ে যাচ্ছে। মানে আমরা তো ধরে নিয়েছিলাম যে অন্তত ওভার দ্য ইয়ার্স, আপনি যে কথাটা বলছেন যে গ্রাম সাধারণ মানুষের মধ্যে এটা পৌঁছচ্ছে, আমরা তো ভেবেছিলাম যে অন্তত মানে এইরকম ক্রুড বিভৎস কমিউনালিজম এটা নেই আমাদের দেশে, আমরা ধরে নিচ্ছিলাম, ঠিক। আজকে তো ইট হ্যাজ বিকাম সো মানে র্যাম্পেন্টলি ভিজিবল। একদম, শুধু গ্রামে না, আমি বলছি শহরের শিক্ষিত মানুষরা এত কমিউনাল হয়ে গেছে, মানে ভাবাই সারা ভারতবর্ষ এতগুলো শহরে। আহমেদাবাদে যেটা ঘটলো, হ্যাঁ, এখনো যদি আমি মানে বছর 5 আগে আহমেদাবাদে গেছি, ইটস ফুল অফ দ্য গেটোস। বিরাট বিরাট মানে দেয়াল তুলে দিয়ে তার আড়ালে ওই মুসলিম বস্তিগুলো, ইটস ভিজিবল দেয়ার আমাদের শহরের মধ্যে এখনো। সেই গুজরাটে বিজেপি রুল করে। একদম। তাই হাউ ক্যান উই মানে ওই প্রশ্নগুলো তোলা যে আইপিটি এর activities was confined to the cities, নবান্ন didn't reach, সত্যি তো এক্সপেক্ট করাও ভুল, মানে এক্সপেক্ট করাই ভুল। আমাদের এও আছে, মানে খালেদার লেখার মধ্যে আছে যে মানে খালেদা ওখানে গিয়ে যখন মানে আইপিটি এর গান মানে আইপিটি এর দল নিয়ে, মানে খালেদা আসামের ওই সিলেটের দিক থেকে তো আসছেন, সেইখানে গিয়ে যখন নির্মলেন্দু চৌধুরী খালেদা পারফর্ম করছেন, গান গাইছেন, আইপিটি এর গান গাইছেন এবং প্রোগ্রেসিভ গান গাইছেন, সেটা মানে তাদের কাছে পৌঁছচ্ছে না। গানের সুরটা তাদের একটা নাড়া দিচ্ছে কোথাও, they don't get the idea. কোথাও গিয়ে তাদের ভাষা বা তাদের ইয়েটাকে অ্যাডাপ্ট করার যদি চেষ্টা হতো, সেটা লোকাল লেভেলে কিছু কিছু হয়েছে, তার হিস্ট্রিজ আছে, তার অ্যাকাউন্টস আছে। বা আরেকটা জিনিস যেরকম হয়েছিল যে এগুলো মানে ভীষণ একটা কিছু ছড়ায়নি, কিন্তু খানিকটা হয়েছিল যে ধরুন
there were the traditional forms still there. ধরুন কবি গানের ফর্মটা ছিল, হ্যাঁ কবি গানের এতে দুজন কবিয়াল বলা হতো, যেটা যে দুজন কবি, তারা একটা কবিতাতে দে হ্যাভ এ ডিবেট। হ্যাঁ ওকে, হ্যাঁ 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 এবং সেটা একেবারে কমন পিপলের মধ্যে, কিন্তু মানে 4,000-5,000 লোক শুনছে, হুম এরকম একটা মাঠের মধ্যে ইত্যাদি হ্যাঁ, আমি অ্যান্টনি ফিরিঙ্গি যে ছবিটি, দেখা যায় যেটা কেমন। হ্যাঁ আচ্ছা, সেটা কিন্তু 40s 50s ওই পিরিয়ডটাতে, মানে নবান্ন পিরিয়ডে আচ্ছা সেটা কিন্তু সার্ভাইভ করছে। ওকে, যেমন ধরুন আমরা খুবই, মানে আমরা দেখেছি কলকাতা শহরে সফিস্টিকেটেড সেটিং এর মধ্যেই বলতে পারেন, বাট ইটস দেয়ার, সেই জন্য দেখতে পেয়েছি যে শেখ গোমানি দেওয়ান এবং লম্বোদর চক্রবর্তী, গ্রেট লেজেন্ডারি কবিয়াল, হুম কলকাতায় তখন একটা ওই 50s এর কথা বলছেন, 50s এ একটা খুব বড় করে রঞ্জি স্টেডিয়ামে, তখন তো স্টেডিয়ামটা কমপ্লিট হয়নি, ওই একটার দিকে গ্যালারি ছিল আর বাকিটা মাঠ ছিল। এটা কোন স্টেডিয়াম বলছেন স্যার, আরেকবার বলবেন এটা? রঞ্জি স্টেডিয়াম, যেটা অল ইন্ডিয়া রেডিওর পাশে, আচ্ছা যেটা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। রঞ্জি হ্যাঁ স্টেডিয়াম। আচ্ছা, ওটা তখন কমপ্লিট হয়নি, তারপরে একটা দিকে ওই গ্যালারিজ ছিল, আচ্ছা অন্যদিকে কোনো গ্যালারি ছিল না, কনস্ট্রাকশন হয়নি, আচ্ছা এরকম আর কি। খেলা হতো কিন্তু ওই একটা দিকে গ্যালারি ছিল, আর বাকিটায় হুম তো ওইটে অফ সিজনে আর কি অন্য বড় অনুষ্ঠানের জন্য ইউজ করা হতো। এবার ওখানে উদয় শঙ্কর রামলীলা করেছিলেন, টানা মানে 1 মাস ধরে রোজ শো হয়েছিল। হুম, তো ওইখানে ধরুন 2 বছর অন্তর একটা ইউথ ফেস্টিভ্যাল হতো, আচ্ছা আচ্ছা, পিস ফেস্টিভ্যাল হতো, এবং সবটাই বুঝতে পারছেন ফর দ্য লেফট কালচারাল হুম জায়গা থেকেই হচ্ছে। হুম তাতে ওই মানে গ্রামের ফোক আর্টিস্ট, মেজর ফিগার, তাদের নিয়ে আসা হতো, আচ্ছা এবং সেটা লেফট কালচারাল মুভমেন্টের পার্ট হিসেবে। আচ্ছা তো তাতে আমরা ধরুন সারা রাত্রি ধরে, মানে 12টায় শুরু হয়ে 4টে 4:30 ভোরে শেষ হচ্ছে, সারা রাত ধরে গোমানি দেওয়ান এবং লম্বোদর চক্রবর্তী দে ডিবেটিং, একজন আপহোল্ডিং নিয়তি, মানে ফেথ, সবই ফেথের হাতে, হুম আরেকজন আগুইং, দ্য টেকনিক্যাল টার্ম হচ্ছে পুরুষকার, অর্থাৎ দি ইন্ডিভিজুয়ালের অ্যাসার্শন এবং তার লড়াই, আচ্ছা হুম কোনটা জিতবে এই নিয়ে ডিবেট, জাস্ট থিংক অফ ইট। এবং সেটা কবিতা, হ্যাঁ এবং সেটা কিন্তু গ্রামে হয়, হুম মানে আমরা পাচ্ছি ওদের নেমন্তন্ন করে এনে দে আর পারফর্মিং অ্যাট দ্য রঞ্জি স্টেডিয়াম, হুম খোলা মাঠে সারা রাত্রি ধরে। ওকে, এবং সেটার মধ্যে কিন্তু একেবারে কন্টেম্পোরারি পলিটিক্স এবং মহাভারতের রেফারেন্স সবই আসছে, অবলীলায় একটার সঙ্গে আরেকটা জড়িয়ে যাচ্ছে, ইন্ডিয়া আর্গুমেন্টস, এভিডেন্স হিসেবে এরকম সাইট করছে তারা ইন দ্য ডিবেট। হুম তো এই ফর্মগুলো, যেগুলোকে কিন্তু আবার আইপিটিএ এনকারেজ করছে, রিভাইভ করছে, এবং ছড়ানো ছড়ানো গ্রামে তখন, মানে তার একটা ওয়াইড পপুলারিটি তখন আর নেই, নানা জিনিস ঢুকে পড়ছে ইত্যাদি, কিন্তু তাদের যখন কলকাতা শহরে নিয়ে আসা হয় দিস টু গ্রেট মাস্টার, তারাও একটা, মানে দে গেট অ্যান এনকারেজমেন্ট এফেক্ট আউট অফ ইট। হুম গ্রামেও আবার একটা অন্য তার ইম্প্যাক্ট হয় যে এরা শহরে ঘুরে এলো, এবার তাদের একটা অন্য রেকগনিশন, অল দিস থিংস হ্যাপেন কিন্তু এট ডিফারেন্ট লেভেলস, হুম মানে পপুলারিটি, রেকগনিশন, এগুলোর অনেক ডায়ালেকটিক্স আছে, তাই না? হুম অবশ্যই হ্যাঁ এবং এটা মানে ভালো খারাপের হিসেবের মধ্যে নয়, দিস আর অল মিক্সড ইন ইট, তাই না? হুম ইটস মাচ মোর ইন্ট্রিকেট অ্যান্ড হুম তাই এই ফর্মগুলো কিন্তু ছিল, এবং এই ফর্মগুলোকে তখন আইপিটি কিন্তু এনকারেজ করছে, এবং সেটা রাদার কলকাতার কিছু শিল্পী তারা একটু গ্রামের জিনিস নকল নবিশে গিয়ে ওখানে পারফর্ম করবে, হুম that doesn't work, that won't be authentic and they wouldn't accept it. হুম কিন্তু যদি ওদের নিজেদের ফর্মগুলো, তারা তাদের যদি ফ্রেশ আইডিয়াস, ফ্রেশ কনসেপ্ট ফিট করা যায় এবং তারা অ্যাবজর্ব করে নেয়, যেটা একদিক থেকে বলতে পারেন যে উৎপলদা যখন যাত্রায় জয়েন করছে, হুম দ্যাট ইজ হোয়াট ইজ ট্রাইং টু ডু, হুম যে ইজ লেফট পলিটিক্স শুধু যাত্রা, এবং যাত্রা মানে উৎপলদা যাত্রা ইজ হিট। হ্যাঁ,
একটা অন্য একেবারে অডিয়েন্সকে উনি রিচ করার চেষ্টা করছেন, যেটা একেবারেই একে- শহুরে থিয়েটারের অডিয়েন্স নয়, মানে নয়, একাডেমিতে তারা একেবারে দেখে না, না। একেবারে না। এবং একটা হোল জেনারেশন অফ ইয়াং অ্যাক্টার্স হুম, যাত্রার ভেতর থেকে উনি বের করে আনলেন, হুম, ওয়ার্কিং ইন দ্য যাত্রা মোড হুম, অ্যান্ড ইয়েট ক্যারিং দ্য মেসেজ, এবং সেই থেকে ডেলিকেটলি হ্যান্ডেল করে, যেটা সেটা কখনো তার অডিয়েন্সের কাছে একটা এলিয়েন ইম্পোর্টেশন বলে মনে হবে না। হুম, সেই রকম একটা মিডিয়াম স্টাইল হুম, সেটা ইভলভ করছেন। ব্রিলিয়েন্ট অ্যাক্টর, হুম, ইন্দ্র লাহিড়ী, শেখর গাঙ্গুলি, ওয়ান্ডারফুল অ্যাক্টার্স। হুম, এবং আই সিন দি ওল্ড যাত্রা অ্যাক্টার্স, তাদের সঙ্গে সমানে যখন এরা স্টেজে অ্যাপিয়ার করছে এবং কাজ করছে, অ্যান্ড দ্য পিপল অ্যাকসেপ্ট করছে। আমি গ্রামে গিয়েও দেখেছি, মানে উৎপলদের সঙ্গে গেছি, বা পরে বসন্ত চৌধুরীর সঙ্গে একবার গেছি, দুটো সিজন ট্রাভেল করেছি ইত্যাদি, দেখেছি তাদের রিয়াকশন। অ্যাকসেপ্টেড এন্ড ইটস পার্ট অফ দেয়ার কালচার। হুম। এবং কিন্তু তার এরা এবং উৎপলদা কিন্তু সেটা আইপিটি আমাদের করবার সুযোগ পায়নি। এবং উৎপলদা কিন্তু তখন ওই আইপিটি থেকে গিয়ে ঠিক আছে আরেকটু পপুলার, আরেকটু এ করে আরেক রকমের একটা থিয়েটার তৈরি করার চেষ্টা, যেটা as long as it was at Minerva Theatre you were able to do, হুম, আরো বেশি পপুলার করা। এবং এবং তখন কিন্তু মফস্বলের লোক, গ্রামের ইন্টিরিয়ার লোক বলবো না, কিন্তু মফস্বলের লোক অনেক বেশি কলকাতা থিয়েটার মিনার্ভাতে আসছে, হুম, এবং রেগুলার একটা জায়গা হয় সেখানে আসতে পারে। যে মানে কলকাতায় এখন একাডেমিতে একটা শো, কবে মধুসূদনের শো, এই এই এতে তো আর ওই অডিয়েন্স আসে না, তাদের না, আসলে কোনো চান্সই নেই। না, একেবারেই নেই। হুম, কিন্তু রেগুলার মিনার্ভা থিয়েটারে যখন হচ্ছে, হুম, লোকে জানে যে থার্সডে স্যাটারডে সানডে আছে, হুম, সেই খবরটা পৌঁছয়। হুম, আমরা দেখেছি যে মানে একটা হোল ফ্যামিলি, 7 জন 8 জন, এখানে হয়তো শিয়ালদাতে রাত্রির একটা হোটেলে থাকবে, হ্যাঁ, সেইভাবে এসেছে প্ল্যান করে। বাহ, এটা আমি জানতাম না। এটা ওয়াইডলি হয়েছে ওই সময়, ওই পেজটা, আচ্ছা, ইন দ্য মিনার্ভা পেজ, হ্যাঁ, মিনগা ফেরারি পোজ। এবং সেখানে কল্লোল হয়েছে, সেখানে নকশা মুভমেন্টে তীরও হয়েছে, হ্যাঁ, সেখানে মানুষের অধিকারে হয়েছে, হুম, ওয়াইড রেঞ্জ অফ প্লেস। কিন্তু ওই অডিয়েন্সটা কিন্তু অনেক বেশি মানে ওই রকম, এবং এইভাবেই তারা আসছে। হুম, আর নয়তো অতদিন কলকাতায় কোনোদিন কোনো মানে উইদাউট স্টার দেখতে আসা একটা আরেকটা জিনিস। হুম, 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 কিন্তু এখানে তো কোনো স্টার নেই, এখানে স্টারও নেই, বা শেফালির হাফ নিউজ নাচও নেই। হুম, হুম, কিন্তু প্যাকড হাউসে যে অতদিন ধরে কল্লোল চলে, বাংলা চলে, বা ফেরারি পৌল চলে, হুম, সেটা কিন্তু ওই অডিয়েন্স আসছে। হুম, গ্রামের ইন্টিরিয়ার নয়, কিন্তু মফস্বল শহরের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, হুম, দে লুকিং ফর এ ডিফারেন্ট কাইন্ড অফ এন্টারটেইনমেন্ট। হুম, এবং এইখানে তারা পাচ্ছে, এবং এই এন্টারটেইনমেন্টের মধ্যে কিন্তু একটা পলিটিক্স আছে, অবশ্যই, হ্যাঁ, একদম, একদম। and they're responding to that also. হুম, এবং যেটার পরিচয়ের জোরে কিন্তু উৎপলদা যাত্রা করতে যেতে পারছে, মানে উৎপলদার নামটা তখন ম্যাটার করে, কারণ ওই অডিয়েন্স মানে হয়তো তার আগের জেনারেশন, তারা মানে কলকাতায় এসে কল্লোল দেখেছে, বাংলা দেখেছে। হুম, এইবার সেই লোকটা তার প্রোডাকশন নিয়ে যাত্রা করছে, হুম, সে আমার গ্রামে আসছে, মফস্বলে আসছে, হুম, সো তাদের নেক্সট জেনারেশনকে ছেলেদের বলছে যা দেখে আয়, হুম, আমরা দেখেছি এর কাজ। অল দিস হ্যাজ হ্যাপেন্ড। হুম, এবং যাত্রাতে তুমি করছেন উৎপলদা, হ্যাঁ, যাত্রাতে পাঞ্জাব নিয়ে নাটক করছেন, হুম, দিল্লি চলো করছেন, হুম, আদার পেজেন্ট রিভোল্টস নিয়ে নাটক করছেন, হ্যাঁ, যাত্রা। হুম। এখন এটা কল্পনাই করা যায় না, মানে কোনো এবং সেইভাবে তো ভাবছেও না। হ্যাঁ, এবং আরেক দিক থেকে ধরুন যে যারা খানিকটা লেফট কালচারাল মুভমেন্ট থেকে যে ইয়াং জেনারেশন অফ ডিরেক্টর ইমার্জ করলো হুম, আমাদের থিয়েটারে, এখন কি অবলীলায় তারা হাইলি এক্সপেন্সিভ প্রোডাকশন, যার মিনিমাম টিকিট রেটস হচ্ছে 1,000 টাকা, এটা তো হয়ে গেল একদম, না? একদম, 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 হুম, হুম, ঠিক, 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 হুম, হুম। এবং এমন ভাবে প্রোডাকশন হচ্ছে, মানে দ্য কাইন্ড অফ প্রোডাকশন
যে প্রোডাকশন মানে রিসেন্ট কৌশিকের প্রোডাকশন প্রোডাকশন যেটা আপনি আহ, মানে জিটি বিল্লা সাভাগার ছাড়া কোথাও মানে কোথাও করতেই পারবেন না। হ্যাঁ, আপনি বোধহয় মার্কস ইন কলকাতার কথা হ্যাঁ, বলছেন। যেখানে হ্যাঁ, কলেজ ইংরেজিতে একটা নাটক হচ্ছে ইংরেজিতে, মানে কলকাতায়। এবং সেখানে হল ভাড়া 36,000 টাকা। আচ্ছা। সেই টাকাটা রেজ করতে গেলে তো 1,000 টাকা 1,500 টাকা ঠিক করতেই হবে। হ্যাঁ, মানে ইট বিকামস এ কম্পালশন তখন। হ্যাঁ। এই নাটক করলে এই টাকা করতে হবে এবং এই অডিয়েন্সের জন্য করতে হুম, হবে। হুম। যেই অডিয়েন্সকে অ্যাকচুয়ালি প্রিচ করার কিছু নেই, মানে ইটস অলমোস্ট লাইক প্রিচিং দ্য অলরেডি কনভার্টেড ওয়ান। না, এরা কনভার্টেড নয়, এদের কাছে ইটস ফান, ঠিক হ্যাঁ, আছে, মানে ইটস অলসো ফান। হ্যাঁ, এরা কনভার্টেড নয় কিছু, যারা 1,000 টাকা 1,500 টাকা দিয়ে দেখতে যাচ্ছে তাদের কোনো লেফট ইনক্লিনেশন না নেই। সেটা আপনি একদম হ্যাঁ ঠিক বলবেন, এটা একটা বিলাসিতা এক ধরনের। ঠিক আছে, তো মার্কস, এটা দেখি তো কি মজারে, মার্কস, হ্যাঁ, মার্কস ইন ক্যালকাটা, এই ইটস ফান ফর দেম, ইটস এ টেক ফর দেম, দ্যাটস অল। হুম, ঠিক একদম। এবং ওইখানে চলে গেলে আর আপনার কোনো মানে কোন একটা মানে লেফট পলিটিক্স কে আপনি প্রমোট করছেন বা স্প্রেড করছেন তার আর কোনো প্রশ্নই থাকে না। এটা হুম, দিস ইজ এ প্রোডাক্ট ফর দি বুঝো। industry, for the bourgeois industry, হ্যাঁ, entertainment industry. হুম। ওকে, থ্যাংক ইউ। Okay.